আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেট, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং প্রশ্ন সলভের সিরিজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের প্রিয় আদিল ভাইয়া। আজকে আমরা আমাদের প্রশ্ন ব্যাংক সলভের ধারাবাহিকতায় আজকে আমরা জিএসটি বি ইউনিট এর 24-25 সেশনের যে প্রশ্নটা রয়েছে ইংলিশ প্রশ্নটা, আজকে আমরা সেই ইংলিশ প্রশ্নটা সলভ করব ইনশাল্লাহ। তো চলো আমরা কথা না বাড়িয়ে আজকের যে প্রশ্ন সলভটা শুরু করে দিই। প্রথমেই আমাদের যে প্রশ্নের এখানে কথা বলা হচ্ছে যে 1 নম্বর যে প্রশ্নটা এখানে এসেছিল সেটা আমরা দেখতেছি একটা ভোকাবুলারি থেকে প্রশ্ন এসেছে, রাইট? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যান্টোনিম, অর্থাৎ অ্যান্টোনিম কোনটা, এই যে ডার্থ যে ওয়ার্ডটা আছে এই ডার্থ শব্দের অ্যান্টোনিম কোনটা সেই অ্যান্টোনিমটা আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে এই অ্যান্টোনিম সলভ করার আগে আমাদেরকে এই ডার্থ শব্দটার অর্থ আগে জানতে হবে। তো ডার্থ এই যে শব্দটা আছে এই শব্দটার অর্থ হচ্ছে তোমার অপ্রতুল, অপ্রতুল বা হচ্ছে তোমার অপর্যাপ্ত, অপর্যাপ্ত। এটার মিনিংটা কি? এটার মিনিং হচ্ছে অপ্রতুল বা অপর্যাপ্ত। এখন আসো এটার অ্যান্টোনিম জানতে চেয়েছে, সিনোনিম কিন্তু না। ডেফিসিয়েন্সি, ডেফিসিয়েন্সি মানেও কিন্তু হচ্ছে অপ্রতুল বা হচ্ছে অপর্যাপ্ত এমনটা বোঝায়। আচ্ছা, অ্যাবান্ডান্স, অ্যাবান্ডান্স মানে হচ্ছে তোমার পর্যাপ্ত, অ্যাবান্ডান্স মানে হচ্ছে পর্যাপ্ত, অ্যাবান্ডান্স পর্যাপ্ত। এরপরে শর্টেজ, শর্টেজ মানেও আমরা জানি হচ্ছে কম। তারপরে হচ্ছে স্কার্সিটি, স্কার্সিটি মানেও কিন্তু হচ্ছে তোমার অপ্রতুল বা হচ্ছে কম, ঠিক আছে? তাহলে দেখো এই যে এই দুইটা শর্টেজ, স্কার্সিটি, এইগুলো সবগুলোর অর্থ কিন্তু অপ্রতুল বা কম বুঝায়। এগুলোর অর্থ কি? এগুলোর অর্থ তোমার হচ্ছে কম। বাট আমরা এই যে বি নাম্বার যে অ্যান্সারটা, বি নাম্বার অ্যান্সারটা কিন্তু আমরা পেলাম যে অ্যাবান্ডান্স, এটার মানে হচ্ছে পর্যাপ্ত। তাহলে হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ বি। আই হোপ তোমরা এই সঠিক অ্যান্সারটা তোমরা ধরতে পেরেছো। এরপরে 2 নাম্বারটা, হোয়াট ডাজ ইননেট মিনস? ইননেট মানে কি? ইননেট মানে হচ্ছে যেগুলো জন্মগত, জন্মগত, জন্মগত অথবা একদম কি বলে এটাকে, মানে কগনেট, যেগুলো একদম বাই বর্ন, যেগুলো আর কি পাওয়া যায়, যে গুণগুলো পাওয়া যায়, অথবা যেই তোমার প্রাকৃতিক যে গুণগুলো পাওয়া যায়, ঠিক আছে? এগুলোকে আমরা বলি হচ্ছে ইনেট, জন্মগত বৈশিষ্ট্য, জন্মগত বৈশিষ্ট্য। এটা হচ্ছে তোমার এই যে ইননেট যে শব্দটা আছে, ইননেট শব্দের মিনিং। তাহলে আমরা আগের যে প্রশ্নটা আছে, আগের প্রশ্ন এটাও আমরা দেখলাম একটা ভোকাবুলারি থেকে, এবং এটাও আমরা দেখতেছি কোথা থেকে? এটাও হচ্ছে তোমার একটা ভোকাবুলারি থেকে। তাহলে জন্মগত বৈশিষ্ট্য হচ্ছে ইননেট এর শাব্দিক অর্থ। তাহলে সামথিং দ্যাট ইজ লার্নড ওভার টাইম, অর্থাৎ যেগুলো শিক্ষার মাধ্যমে আসে, নো। আচ্ছা, তাহলে এটা আমাদের হবে না। বি নাম্বারটা দেখতেছি আমরা কি, সামথিং দ্যাট ইজ ন্যাচারাল অর ইনবর্ন। ইয়েস, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। অর্থাৎ যেগুলো একদম ন্যাচারাল, স্বাভাবিক, এবং হচ্ছে তোমার বাই বর্ন যেগুলো আসলে পাওয়া যায়। এরপরে সি নাম্বারটা, সামথিং দ্যাট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, না, বুঝতে কঠিন এমনটা বিষয় না। সামথিং দ্যাট ইজ ডিসঅ্যাপিয়ার্স কুইকলি, যেটা খুব তাড়াতাড়ি অপ্রস্তুত করে দেয়, নো। হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ বি। তাহলে এখানে সঠিক অ্যান্সার আমরা কি পেলাম? সঠিক অ্যান্সার আমরা পেলাম হচ্ছে বি। এরপরে 3 নাম্বার প্রশ্নটা আমরা দেখলাম এখানে, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, অর্থাৎ এটা একটা ভয়েস থেকে দিয়েছে। এটা কি থেকে দিয়েছে? এটা এই প্রশ্নটা হয়েছে তোমার ভয়েস থেকে। তাহলে আমরা দেখলাম যে এই প্রশ্নটা দিচ্ছে কোথা থেকে? ভয়েস থেকে। তাহলে শব্দটা কি, বাক্যটা কি? দা অথরিটিস মাস্ট অ্যাড্রেস দিস এনভায়রনমেন্টাল ইস্যু ইমিডিয়েটলি। আচ্ছা, মাস্ট আছে, তো মাস্ট দিয়ে যদি হচ্ছে, মাস্ট হচ্ছে মডাল ভার্ব, আমরা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস পড়ার সময় আমরা শিখেছি যে মাস্ট যদি থাকে বা মডাল ভার্ব যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বি বসে, রাইট? ওকে, তাহলে আমরা একটু দেখি যে অথরিটিস এটা হচ্ছে সাবজেক্ট, আর মাস্ট অ্যাড্রেস দিস এনভায়রনমেন্টাল ইস্যুস। আচ্ছা, দিস এনভায়রনমেন্টাল ইস্যুস এটা হচ্ছে আমাদের কি বলতো? এটা হচ্ছে তোমার অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। এখন তো আর এই অথরিটিস, এই অথরিটিসটা হচ্ছে সাবজেক্ট। অথরিটিস কি? অথরিটিস ইজ সাবজেক্ট। তাহলে আমাদের যখন হচ্ছে কারেক্ট প্যাসিভ ফর্ম, এটার কি প্যাসিভ ফর্ম জানতে চেয়েছে, তাই না? তাহলে চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স, এটার যে প্যাসিভ ফর্মটা আছে সেই প্যাসিভ ফর্মটা জানতে চেয়েছে। তাহলে আমাদের এই যে অবজেক্ট পজিশন, এটা আমাদের শুরুতে চলে আসবে। তাহলে এটা দেখি কোথায় কোথায় শুরুতে আছে। এখানে দেখতেছি দিস এনভায়রনমেন্টাল ইস্যুস, ওকে, দিস এনভায়রনমেন্টাল ইস্যুস, দিস এনভায়রনমেন্টাল ইস্যুস। বাট এইখানে দেখো শুজ, মানে শুধুমাত্র ইস্যুস আছে। সো আমাদের ডি নাম্বার যেটা আছে এটা কিন্তু আমাদের শুরুতেই বাদ হয়ে গেল। এরপরে তোমাদের মাস্ট আছে, রাইট? তো আমরা প্রথমটা দেখতেছি মাস্ট বি অ্যাড্রেসড, এরপরে আমরা দেখতেছি আর, তো আর হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। সো আমাদের যে সি নাম্বারটাও কিন্তু বাদ যাচ্ছে। এখন যদি মাস্ট থাকতো, তাহলে আমরা যখন এটাকে চেঞ্জ করতাম, চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে আমরা শিখেছিলাম যে যদি মাস্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে হ্যাভ টু, বা মাস্ট থাকলে হ্যাড টু আমরা বসাইতাম চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য। কিন্তু এটা কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ? এটা তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ না, এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে তোমার মডাল ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। সো আমাদের যে বি নাম্বারটা আছে, বি নাম্বারটাও কিন্তু সঠিক অ্যান্সার না, সঠিক অ্যান্সার হচ্ছে এ নাম্বার, দিস এনভায়রনমেন্টাল ইস্যুস
ইস্যুস মাস্ট বি অ্যাড্রেসড বাই দ্য অথরিটিস ইমিডিয়েটলি। এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। এই যে মাস্ট আছে, মাস্টের পরে কি আছে বলতো, বি আছে। তো মডেল ভার্ব থেকে যখন তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে তখন কিন্তু একটা তোমার বি যুক্ত হবে। যেমন ধরো আমি বললাম যে আই ক্যান understand I can understand the topic, I can understand the topic। এটার যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে বলতো, এটার যদি আমরা প্যাসিভ করি তাহলে হবে তোমার the topic can be understood। The topic can be understood। এই যে মডেল ভার্ব থাকার কারণে এই মডেল ভার্বের পরে কিন্তু তোমার কি হয়েছে বলতো, মডেল ভার্বের পরে তোমার বি ভার্ব হয়েছে। ওকে, তাহলে আমরা প্রথম দুটো দেখলাম হচ্ছে তোমার ভোকাব থেকে এসেছে, এবং 3 নম্বর প্রশ্নটা আমরা দেখলাম হচ্ছে তোমার অ্যাক্টিভ এবং প্যাসিভ যে ভয়েস আছে সেই ভয়েস থেকে দিয়েছে। তুমি যদি এখন পর্যন্ত ক্লাসটা করে থাকো তাহলে অবশ্যই তুমি লাইক যদি না করে থাকো লাইক করে দাও, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তাহলে হবে কি, তাহলে আমাদের ধারাবাহিকভাবে কিন্তু এইরকম করে তোমাদের প্রত্যেকটা ভার্সিটির যে আরো প্রশ্ন ব্যাংকগুলো আছে সে সব প্রশ্ন ব্যাংক তোমরা কিন্তু সলভ কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবা। এছাড়াও তোমাদের অ্যাডমিশনের যে বিভিন্ন রকম বেসিক টু অ্যাডভান্স যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো কিন্তু তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে সময় সুযোগে সর্বপ্রথম তুমি যেন ক্লাসগুলো করতে পারো। ওকে, আমরা 3 নম্বর পর্যন্ত দেখলাম, এবারে আমরা হচ্ছে 4 নম্বর পর্যন্ত 4 নম্বর প্রশ্নটা দেখি। 4 নম্বরে কি বলতেছে, 4 নম্বরে বলতেছে দেখো এই যে এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে লাগানো আছে, তাই না? তো এই যে হি এর সাথে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে তো এটা কিন্তু তোমার হি ইজ এটাও হতে পারে, আবার হচ্ছে হি ওয়াজ এটাও হতে পারে, আবার হি হ্যাজ এটাও হতে পারে। তাহলে এটা আমরা বুঝবো কিভাবে যে আসলে এখানে হি ওয়াজ হচ্ছে নাকি হচ্ছে হি ইজ হচ্ছে নাকি হচ্ছে হি হ্যাজ হচ্ছে? যদি এরপরে হচ্ছে তোমার ভার্ব প্লাস আইএনজি থাকে, ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে বুঝবা যে এটা হচ্ছে তোমার হি ইজ অর হি ওয়াজ, যে কোনো একটা। যদি পাস্ট ইন্ডিকেটর থাকে, যেমন ধরো তোমার লাস্ট নাইট, ঠিক আছে, লাস্ট নাইট, ইয়েস্টারডে, এরকম পাস্ট ইন্ডিকেটর থাকে তাহলে সেক্ষেত্রে ওয়াজ ধরবা। আর যদি হচ্ছে পাস্ট ইন্ডিকেটর না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কি ধরবা, সেটাকে তোমার ইজ ধরবা। আর যদি এরপরে যদি দেখো যে তোমার ভার্ব 3 আছে তাহলে তোমরা এই যে এটাকে কি ধরতে হবে বলো তো, এটাকে ধরতে হবে তোমার হি হ্যাজ। তাহলে দেখো তো এখানে হচ্ছে এই যে গোট, তাহলে এটা হচ্ছে ভার্ব 3, তাহলে যেহেতু ভার্ব 3 দ্যাটস ওয়াই আমাদের এখানে কি ধরতে হবে, আমাদেরকে বলো তো, এখানে আমাদেরকে হ্যাজ ধরতে হবে। আচ্ছা, হি হ্যাজ গোট আ শার্প, এটাও তোমার একটা ভোকাব থেকে দিয়েছে। এটা কোথা থেকে দিয়েছে, ভোকাব থেকে দিয়েছে। তাহলে হি হ্যাজ গোট আ শার্প, হ্যাঁ, ড্যাশ হি মাইট জাস্ট গোট ইনটু ট্রাবলস ইফ হি ইজ নট কেয়ারফুল। তো এখানে কোনটা আমাদের সাথে যায় দেখো, ট্রিক মানে কি, ট্রিক মানে হচ্ছে তোমার টেকনিক, ঠিক আছে। তারপরে ভিশন মানে হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য, ইন্টেলেক্ট মানে হচ্ছে মেধা, আর টং মানে হচ্ছে তোমার কথা। তাহলে হি হ্যাজ গোট আ শার্প টক, যদি আমরা কথা দেই এই টং যদি আমরা যদি সঠিক অ্যান্সার নেই তাহলে কিন্তু আমাদের মিলতেছে যে হি হ্যাজ গোট আ শার্প টং, অর্থাৎ তার কথাবার্তা অনেক শার্প, ঠিক আছে। হি মাইট জাস্ট গোট ইনটু ট্রাভেলস ইফ হি ইজন্ট কেয়ারফুল, যদি সে কেয়ারফুল না থাকে তাহলে সেই ক্ষেত্রে সে কিন্তু হচ্ছে মানে খুব একটা ট্রাভেলের মধ্যে কিন্তু পড়বে। জ্ঞান থাকলে তো ট্রাভেলের মধ্যে তোমার পড়ার কোনো মানে কি নাই, সম্ভাবনা নাই। তারপরে হচ্ছে ভিশন থাকলে সেই ক্ষেত্রেও কিন্তু তোমার ট্রাভেলের মধ্যে পড়ার সম্ভাবনা নাই। তারপরে হচ্ছে ট্রিক থাকলেও সেই ক্ষেত্রেও কিন্তু তোমার সেন্টেন্সের সাথে কিন্তু মিনিং এর সাথে যাচ্ছে না, সেন্টেন্সের মিনিং এর সাথে কোনটা যাচ্ছে, জাস্ট টং, এই শব্দটাই কিন্তু যাচ্ছে, হি ইজ গোট আ শার্প টং। আচ্ছা, এই কথাটার কিন্তু যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, যদি সে হচ্ছে কেয়ারফুল না থাকে তাহলে সে যখন তখন এই কথার মধ্যে সে হচ্ছে কি করতে পারে, বিপদে কিন্তু পড়তে পারে। এরপরে 5 নাম্বারটা আসো, 5 নাম্বারটা কি বলতেছে, শি টার্নড অ্যান্ড মেড হার ওয়ে হোমওয়ার্ড হেয়ার। হোমওয়ার্ড, এই যে হোমওয়ার্ড, এই হোমওয়ার্ড এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে এটা আমরা দেখতেছি কোথা থেকে, এটা কিন্তু পার্টস অফ স্পিচ থেকে এসেছে প্রশ্নটা। হোমওয়ার্ড, ঠিক আছে, সে টার্নড অ্যান্ড মেড হার ওয়ে, অর্থাৎ সে তার যে রাস্তা, তার রাস্তাকে সে হচ্ছে বাড়ির দিকে কি করেছে, ঘুরিয়ে নিয়েছে। মনে রাখবা যে একটা ভার্বকে যদি আমরা হচ্ছে হোয়েন, তারপরে হচ্ছে তোমার হোয়াই, হ্যাঁ, তারপরে হচ্ছে হাউ অ্যান্ড হোয়ার, এই যে চারটা দিয়ে যদি আমরা কোশ্চেন করি তাহলে যে অ্যান্সারটা পাওয়া যাবে সেই অ্যান্সারটাকে আমরা অবশ্যই পার্টস অফ স্পিচে আমরা সেটাকে কি বলবো বলতো, সেটাকে আমরা হচ্ছে অ্যাডভার্ব বলবো। তাহলে শি টার্নড, সে হচ্ছে মোড় ঘুরিয়ে নিয়েছে,
কোন দিকে মোড় ঘুরিয়ে নিয়েছে, হোয়ার অর্থাৎ এখানে কিন্তু প্লেসকে আমরা রেফার করতেছি, রাইট? যেহেতু প্লেসকে রেফার করতেছি তাহলে এটাকে আমরা কি বলবো বলো তো? এটাকে আমরা বলবো হচ্ছে একটা অ্যাডভার্ব। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে 6 নাম্বার, হোয়াট ইজ অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ ক্লক আপ? এটা কিন্তু তোমার টেক্সট থেকে নেওয়া হয়েছে, এই যে ক্লক আপ, ঠিক আছে? ক্লক আপ এটা কিন্তু তোমার হচ্ছে টেক্সট বই থেকে কিন্তু নেওয়া হয়েছে। কল্পনা চাওলা সে যে অ্যাট আ টাইম যে বিমানও উড্ডয়ন করতেছে, আবার হচ্ছে যে তার যে ইয়া আছে, বিমানের যে ইয়া আছে সেটাকে যে ক্লক আপ করতেছে, তো এইটা থেকে কিন্তু তোমার এই ক্লক আপটা নেওয়া হয়েছে। তো ক্লক আপ মানে হচ্ছে তোমার অবস্ট্রাক্ট বা হচ্ছে তোমার বাধা। ক্লক আপ মানে কি? ক্লক আপ মানে হচ্ছে তোমার বাধা বা হচ্ছে তোমার অবস্ট্রাক্ট। বাকিগুলো কিন্তু তোমার কিন্তু হবে না। বার্ডেন মানে হচ্ছে বোঝা, তারপরে হচ্ছে প্লাগ মানে হচ্ছে লাগানো, হ্যাঁ, আর হচ্ছে ক্রাউডিং মানে হচ্ছে তোমার ভিড়। বার্ডেন মানে কি? বার্ডেন মানে হচ্ছে বোঝা, বোঝা বা হচ্ছে তোমার চাপ। এরপরে হচ্ছে তোমার লেগে যাওয়া। আর এই ক্রাউডিং মানে হচ্ছে তোমার ভিড়। ক্রাউডিং মানে কি? ক্রাউডিং মানে হচ্ছে তোমার ভিড়। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে অবস্ট্রাক্ট। সিনোনিম জানতে চেয়েছে, অ্যান্টোনিম কিন্তু জানতে চাইনি। 6 নাম্বার। এরপর আসো 7 নাম্বার। 7 নাম্বার কি বলতেছে? 7 নাম্বার বলতেছে হোয়াট ডাজ দ্য ফ্রেজাল ভার্ব ব্লাড ব্লাড কি ব্লার্টেড আউট, ঠিক আছে? ব্লার্টেড আউট এটাও কিন্তু তোমার টেক্সট বই থেকে নেওয়া হয়েছে, এটাও কিন্তু টেক্সট থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? টেক্সটের একটা ফ্রেজাল ভার্ব যে ব্লার্টেড আউট, এটার মানে কি? ব্লার্টেড আউট এটার মানে হচ্ছে যে অর্থাৎ কোনো কিছু থিঙ্ক করা ছাড়া, কোনো কিছু থিঙ্ক করা ছাড়াই কোনো কিছু বলা, এটা হচ্ছে তোমার ব্লার্টেড আউট। যখন কোনো কিছু কেউ চিন্তা ভাবনা ছাড়াই বলবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা ব্লার্টেড আউট বলবো। তাহলে হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ সে। সে সামথিং উইথাউট থিঙ্কিং, ঠিক আছে? ডু সামথিং না, সে সামথিং উইথাউট থিঙ্কিং, অর্থাৎ চিন্তা ভাবনা ছাড়াই কোনো কিছু হুট করে বলে দেওয়া, এটাকে আমরা বলি হচ্ছে ব্লার্টেড আউট। অর্থাৎ সে ব্লার্টেড আউট মানে হচ্ছে সে কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই সে হচ্ছে কি কথা বললো, এটা হচ্ছে তোমার ব্লার্টেড আউট। আচ্ছা, 7 নাম্বারটা গেল। 8 নাম্বারটাতে কি বলতেছে? হোয়াট ডাজ দ্য ইডিয়ম? আচ্ছা, এখানে আমরা দেখতেছি একটা ইডিয়ম এন্ড ফ্রেজেস দেওয়া হয়েছে যে কিক দ্য বাকেট। এই কিক দ্য বাকেট এটার মিনিং কি? কিক দ্য বাকেট এর মানে হচ্ছে আমরা জানি কি বলতো? এর মানে হচ্ছে তোমার মৃত, মানে মারা যাওয়া। কিক দ্য বাকেট মিন্স মারা যাওয়া। কিক দ্য বাকেট মানে কি? মারা যাওয়া। তাহলে এখানে টু উইন আ গেম, স্টার্ট আ নিউ প্রজেক্ট, টু ডাই, টু কাট আ গুড ফিগার, নো, হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ টু ডাই, অর্থাৎ মারা যাওয়া। যখন কেউ মারা যাবে সেই ক্ষেত্রে আমরা বলি যে কিক দ্য বাকেট। আচ্ছা, হি হ্যাজ ডান নো রং। তাহলে হেয়ার আন্ডারলাইন ওয়ার্ড ইজ এক্সাম্পল অফ। আচ্ছা, এখানেও পার্টস অফ স্পিচ থেকে আমরা দেখতেছি। তাহলে এই যে রং, এই রংটা হচ্ছে তোমার আন্ডারলাইন আছে। মনে রাখবা যে আর্টিকেল, ঠিক আছে? আর্টিকেল মোট এত স্পেসিফিক না বলে তোমাদেরকে আমি একটাই সেটা হচ্ছে ডিটারমাইনার। ডিটারমিনার, এই যে ডিটারমাইনার আছে, ডিটারমাইনারের পরে সবসময় কি বসবে বলতো? ডিটারমাইনারের পরে সবসময় তোমার নাউন বসবে। তাহলে এখানে নোটা যেটা আছে, এই নোটা হচ্ছে একটা ডিটারমাইনার। তাহলে নো এরপরে ডিটারমাইনারের পরে অবশ্যই কি বসবে? এটা হচ্ছে নাউন হবে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এখানে কোনটা বলতো? সঠিক অ্যান্সার হচ্ছে নাউন। আর হচ্ছে নো যেটা আছে, এই নোর নিচে যদি আন্ডারলাইন করা থাকতো তাহলে সেটা কি হইতো? সেটা হতো তোমার অ্যাডজেক্টিভ। এই প্রত্যেকটা টপিকের উপরে, অর্থাৎ নাউন, পার্টস অফ স্পিচ, হাবিজাবি যতগুলো টপিক আছে অ্যাডমিশনের, প্রত্যেকটা টপিকের জন্য কিন্তু আমার আদিল স্যার ইংলিশ যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। তোমরা এখনো যারা আদিল স্যার ইংলিশ যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করোনি, সেখানে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, যাতে করে তোমরা প্রত্যেকটা ক্লাস পাও। ওইখানে তোমাদের কমেন্ট্রি তোমরা যদি চেক করো, ডেসক্রিপশনে চেক করো, তাহলে কিন্তু প্রত্যেকটা পিডিএফ সহ কিন্তু তোমরা কিন্তু ক্লাসের পেয়ে যাবা। ওকে, আচ্ছা, এরপরে 10 নম্বরটা দেখো, দ্যাট হুইচ ক্যান নট বি অ্যাভয়েডেড। আচ্ছা, যেটা কখনোই অ্যাভয়েড করা যায় না, যেটা কখনোই কি করা যায় না? অ্যাভয়েড করা যায় না, সেটাকে আমরা কি বলি? অর্থাৎ ইনএভিটেবল, সেটাকে আমরা বলি হচ্ছে অনিবার্য। অর্থাৎ এই ইনএভিটেবল মানে কি? ইনএভিটেবল মানে হচ্ছে তোমার অনিবার্য, অর্থাৎ যেটাকে তুমি কখনোই হচ্ছে বাদ দিতে পারবা না, সেটাকে তোমার সার্বক্ষণিক সেটাকে ধরে রাখতে হবে। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ইনএভিটেবল বা অনিবার্য। অনিবার্য, তারপরে হচ্ছে ইরেপারেবল, তারপরে হচ্ছে ইনকম্পারেবল, ইনডিসপিউটেবল, এগুলো কিন্তু না। ইনডিসপিউটেবল মানে হচ্ছে তোমার, ডিসপিউট মানে হচ্ছে তোমার ঝগড়া, আর ইনডিসপিউটেবল মানে হচ্ছে তোমার কি বলতো? ঝগড়া নিরসন। আচ্ছা, ইনকম্পারেবল মানে হচ্ছে যেটাকে কম্পেয়ার করা যায় না। আচ্ছা, এরপরে হচ্ছে ইরেপারেবল। ওকে, আচ্ছা, তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে তোমার ইনএভিটেবল বা হচ্ছে অনিবার্য, যে দ্যাট ইজ ক্যান নট বি অ্যাভয়েডেড। আচ্ছা, এরপরে 11 নম্বর প্রশ্নটা দেখো। 11 নম্বর প্রশ্নে কি বলতেছে? হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? নিচের কোন সেন্টেন্সটা হচ্ছে কারেক্ট? দ্য
লিস্ট অফ, আচ্ছা এটা কোন টপিক থেকে দিচ্ছে, রাইট ফ্রম ভার্ব থেকে দেখতেছি মনে হয়, যে দ্য লিস্ট হচ্ছে তোমার এখানকার মূল সাবজেক্ট, দ্য লিস্ট হচ্ছে সাবজেক্ট, অফ দ্য আইটেমস, তো অফ দ্য আইটেমস এটা কিন্তু তোমার হচ্ছে এই সাবজেক্টের কমপ্লিমেন্ট, মানে সাবজেক্টের এক্সটেনশন, ঠিক আছে, অফ এর পরে প্রিপোজিশনের পরে এটা সাবজেক্টের, এই যদিও বা আইটেমস প্লুরাল বাট এখানে ভার্বটা হবে তোমার এই যে লিস্ট অনুযায়ী, সেক্ষেত্রে এখানে ভার্বটা হবে ইস। তাহলে এখানে বলছে কারেক্ট সেন্টেন্স, কারেক্ট কোনটা, সো আমাদের এই যে 1 নাম্বার যেটা এটা বাদ, বি নাম্বারটা দেখি, নেইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস, হ্যাঁ নেইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ওয়ার, হ্যাঁ এটা কিন্তু আমার কিন্তু কারেক্ট লাগতেছে, কারণ যখন এইদার অর নেইদার নর যদি থাকে তাহলে সেকেন্ড যে আছে সেকেন্ডটা অনুযায়ী সাবজেক্ট হয়, কি বললাম, এই যে এইদার অর, তারপরে হচ্ছে নেইদার নর, তারপরে হচ্ছে তোমার নট অনলি বাট অলসো, not only but also, এই যে কোরিলেটিভ কনজাংশন গুলো আছে এগুলোর পরে সবসময় যে ভার্বটা হবে, ঠিক আছে, সেই ভার্বটা তোমার এই যে সেকেন্ড যে আরেকটা সাবজেক্ট থাকবে না, এই সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, অর্থাৎ আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে না। তাহলে এখানে দা স্টুডেন্টস এটা হচ্ছে তোমার প্লুরাল, এরপরে তোমার ওয়ার হয়েছে, সো এটা কিন্তু আমার কাছে রাইট মনে হচ্ছে। এরপরে দেখো ইচ, তাহলে ইচ অফ দ্য প্লেয়ার্স, আচ্ছা ইচ যদি থাকে এরপরে ভার্বটা তোমার হচ্ছে সিঙ্গুলার হয়, সো এখানে হ্যাভ হবে না, এখানে হ্যাজ হবে। দ্য ডগস ইন দ্য, দ্য ডগস হচ্ছে প্লুরাল, তাহলে প্লুরাল যদি হয় তাহলে এখানে বার্কস হবে না, এখানে কি হবে, এখানে বার্ক হবে। সো হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ বি, বি নাম্বারটাই হচ্ছে এখানে কি বলতো সঠিক। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে 12 নম্বর অ্যান্সার দাও, তোমরা সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ব্রিভিটি, ঠিক আছে, ব্রিভিটি, দেখো ব্রিভিটি এর মানে হচ্ছে তোমার ব্রিভিটি মানে হচ্ছে তোমার কি, ব্রিভিটি মানে হচ্ছে তোমার অপ্রতুল, ব্রিভিটি মানে কি, ব্রিভিটি মানে হচ্ছে তোমার অপ্রতুল, অর্থাৎ শর্টনেস, ঠিক আছে, শর্টনেস, ব্রিভিটি মানে হচ্ছে শর্টনেস, কমপ্লেক্সিটি মানে হচ্ছে কঠিন, ক্লারিটি মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, এটা না, বরং শর্টনেস, অর্থাৎ এই যে অপ্রতুল, ঠিক আছে, এটার মিনিং হচ্ছে অপ্রতুল অর শর্টনেস। আচ্ছা এরপরে 13 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ বোথ ভার্ব অ্যান্ড নাউন, অর্থাৎ ভার্ব এবং নাউন দুইটাই ব্যবহার হয় কোনটা, দেখো তো এয়ার মানে তো কান, এটা তো তোমার হচ্ছে নাউন হিসেবে ব্যবহার হয়। এরপর হচ্ছে প্রিটেন্ড, এটাও কিন্তু তোমার হচ্ছে জাস্ট ভার্ব হিসেবে ব্যবহার হয়। ফেমাস, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা তোমার নাউন বা ভার্ব হিসেবে ব্যবহার কিন্তু হতে পারে না। বাট এই যে ওয়েস্ট, এই ওয়েস্ট কিন্তু তোমার নাউন হিসেবে ব্যবহার হতে পারে, আবার ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। দেখো WASTE ওয়েস্ট, এটার মানে তোমার বর্জ্য, ঠিক আছে, বর্জ্য বা হচ্ছে খারাপ যে ইয়াগুলো আর কি, মানে বর্জ্য অর্থাৎ ময়লা আবর্জনা, এটাও কিন্তু আমরা বলি যে ওয়েস্ট। আবার হচ্ছে তোমার এই যে ওয়েস্ট, এটা তোমার ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, তখন এর মিনিং কিন্তু হচ্ছে তোমার কি, নষ্ট করা, এর মিনিং হচ্ছে নষ্ট করা। যেমন কিন্তু আমরা বলি যে ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, তোমার সময়কে কি করিও না, নষ্ট করিও না। এরপরে 14 নম্বরে কি বলতেছে, 14 নম্বর দেখো, দ্য সং ইন দ্য প্লে, হ্যাঁ প্লে মানে হচ্ছে নাটক, ক্যান নট বি ডিলেটেড, ঠিক আছে, ক্যান নট বি ডিলেটেড অ্যাজ ইট ইজ দ্য প্লে। আচ্ছা তাহলে এটা কি বলতো, এটা হচ্ছে এই গান থেকে, প্লে থেকে হচ্ছে নাটক থেকে তোমার গানটাকে ডিলিট করা যাবে না, কারণ এটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল। এই যে ইন্টিগ্রাল মানে হচ্ছে তোমার অবিচ্ছেদ্য, ইন্টিগ্রাল মানে কি, ইন্টিগ্রাল মানে হচ্ছে তোমার অবিচ্ছেদ্য। তাহলে এটাও আমরা দেখতেছি একটা ভোকাবুলারি থেকে কিন্তু এসেছে। অবিচ্ছেদ্য মানে হচ্ছে এটাকে আলাদা করা যাবে না, ক্যান নট বি ডিলিটেড অর্থাৎ এটাকে ডিলিট করা যাবে না। ইনডিফারেন্ট মানে হচ্ছে তোমার উদাসীন, ইনডিফারেন্ট মানে কি, ইনডিফারেন্ট মানে হচ্ছে তোমার উদাসীন। এরপর হচ্ছে তোমার ইন্টারভেন্ট মানে হচ্ছে তোমার আবিষ্কার, হ্যাঁ ইন্টারভেন্ট মিন্স আবিষ্কার। ট্রাইভাল মানে হচ্ছে তোমার নগণ্য, ট্রাইভাল মানে হচ্ছে তোমার নগণ্য, তুচ্ছ, ঠিক আছে, ট্রাইভাল নগণ্য, তুচ্ছ। ভেরি গুড। এরপর 15 নম্বর, মাই কাজিন চিকেন, আচ্ছা মাই কাজিন চিকেন পক্স দিস উইকেন্ড। আচ্ছা তাহলে এখানে কোনটা হতে পারে, মাই কাজিন চিকেন পক্স, চিকেন পক্স এটা তোমার রোগ, ঠিক আছে, অর্থাৎ রোগে অসুস্থ হওয়া। তাহলে রোগে অসুস্থ, এই উইকেন্ডে রোগে অসুস্থ হয়েছে, তাহলে এটা কোন রোগ, এই রোগে অসুস্থ হওয়ার ক্ষেত্রে আমরা এই যে এটা ব্যবহার করি যে কাম ডাউন উইথ, ঠিক আছে, কাম ডাউন মানে হচ্ছে রোগে আক্রান্ত হওয়া, কাম ডাউন মানে কি, রোগে আক্রান্ত হওয়ার। কাম অ্যালং মানে হচ্ছে তোমার চলা, মানে সাথে চলা, কাম অ্যালং উইথ মানে হচ্ছে তোমার কি বলতো, সাথে চলা। কাম রাউন্ড মানে হচ্ছে তোমার সুস্থ হওয়া, কাম রাউন্ড মানে কি, সুস্থ হওয়া, কাম রাউন্ড সুস্থ হওয়া। আর কাম ওভার মানে হচ্ছে তোমার শেষ হওয়া, কাম ওভার মিন্স শেষ হওয়া। ওকে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে তোমার কাম ডাউন। তাহলে মাই কাজিন কাম ডাউন চিকেন ফক্স দিস উইকেন্ড, এই সপ্তাহে আমার কি হয়েছে, অসুস্থ হয়েছে। আচ্ছা
এরপরে 16 নাম্বারটা আমরা দেখতেছি দ্য প্যাসিভ ভয়েস। এটাও কি এসেছে? প্যাসিভ ভয়েস থেকে এসেছে। শি মেড মি ডু দ্য ইন্টারেস্টিং জব। তাহলে এই যে মেড, হ্যাঁ, মেক থেকে ভার্ব টু হচ্ছে তোমার মেড, এটা তোমার কাজেটিভ ভার্ব থেকে এসেছে। যে এই যে মেক, এই মেক ভার্বটার পরে তোমার রিসিভার হোক অথবা ডুয়ার হোক, উভয় ক্ষেত্রেই তোমরা কি বসাতে পারো বলো তো? উভয় ক্ষেত্রেই তোমার ভার্ব ওয়ান বসাতে হয়। উভয় ক্ষেত্রে কি বসাতে হয়? ভার্ব ওয়ান বসাতে হয়। এরকম কাজেটিভ ভার্ব আরো আছে, যেমন তোমার হ্যাভ আছে, তারপরে হচ্ছে হ্যাড আছে। যদি হ্যাভ থাকতো কাজেটিভ ভার্ব কি হ্যাভ, তাহলে সেই ক্ষেত্রে তোমার যদি ডুয়ার হইতো তাহলে সেই ক্ষেত্রে ভার্ব ওয়ান, আর যদি রিসিভার হইতো তাহলে সেই ক্ষেত্রে কি হইতো বলতো? ভার্ব থ্রি। ডুয়ার বলতে যে যার অ্যাকশনটা আসলে দেখা যায় সেন্টেন্সে, সেটা হচ্ছে তোমার ডুয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সেই ক্ষেত্রে ভার্ব ওয়ান বসাতাম। আর যদি হচ্ছে কি হইতো? আর যদি হচ্ছে তোমার রিসিভার হইতো, অর্থাৎ বস্তুবাচক যদি হইতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভার্ব ওয়ান না বরং ভার্ব থ্রি বসাতাম। এরকম গেট আছে, তারপরে যে লেট আছে, ও এগুলো হচ্ছে তোমার সবগুলাই পজিটিভ ভার্ব। আচ্ছা, তাহলে ইন্টারেস্টিং জব এটার কি করতে বলছে? এটা হচ্ছে প্যাসিভ করতে বলছে। তাহলে শি মেট মি, তাহলে আই ওয়াজ মেট, তাহলে আই ওয়াজ মেট হবে আই ওয়াজ মেট, আই ওয়াজ মেট, আই ওয়াজ মেট, এটা বাদ, কারণ এখানে আই ওয়াজ মেট নাই। ঠিক আছে, এরপরে আই ওয়াজ মেট ডু, এই যে আই ওয়াজ মেট, এরপরে তোমার একটা টু বসবে। ওইখানে যদিও টু নাই, বাট হচ্ছে এইটা কিন্তু বেয়ার ইনফিনিটিভ। ঠিক আছে, এই যে ডুটা, এই ডুটা বেয়ার ইনফিনিটিভ। ঠিক আছে, এই যে মেট কাজেটিভ ভার্ব হওয়ার কারণে তোমার এখানে ডুটার পূর্বে টু বসেনি। কিন্তু যখন এটাকে তোমরা প্যাসিভ করতে যাবা, কাজেটিভ ভার্বকে যখন তোমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করবে, তখন সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে টুটা দিতে হবে। টু না দিলে কিন্তু ভুল হবে। তাহলে এই দেখো, এই দুটার কোথাও টু নাই, এই সি নাম্বারটাতে কি আছে? টু আছে। তাহলে রাইট অ্যান্সার ইজ সি। ওকে, এরপরে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ আ সিঙ্গুলার ফর্ম। এখানে সিঙ্গুলার ফর্ম কোনটা? দেখো, ডেটা, এটা কিন্তু প্লুরাল। এর সিঙ্গুলার কি? এটার সিঙ্গুলার হচ্ছে তোমার এই যে DATUM, ডেটাম। মিডিয়া, এটাও হচ্ছে প্লুরাল। এটার সিঙ্গুলার কি বলতো? এটার সিঙ্গুলার হচ্ছে তোমার মিডিয়াম। এরপর হচ্ছে রেডি, এটাও কিন্তু প্লুরাল। এটার সিঙ্গুলার হচ্ছে তোমার রেডিয়াস। রেডিয়াস। এই যে অ্যাপেন্ডিক্স, এইটা হচ্ছে তোমার সিঙ্গুলার, এবং এটার প্লুরাল হচ্ছে তোমার অ্যাপেন্ডিক্সেস। ঠিক আছে, অ্যাপেন্ডিক্সেস অথবা তোমরা অ্যাপেন্ডিসেস, APPENDICES, অ্যাপেন্ডিসেস। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে তোমার এই যে ডি নাম্বারটা। ওকে, এরপরে 18 নম্বর অ্যান্টোনিম অফ কনকর্ড। কনকর্ড মানে কি? কনকর্ড মানে হচ্ছে তোমার মিল। কনকর্ড মানে হচ্ছে মিল। ঠিক আছে, আচ্ছা, তাহলে হারমোনি মানে হচ্ছে তোমার মিল। এরপরে হচ্ছে তোমার থ্রিফটি। থ্রিফটি মানে হচ্ছে মিতব্যয়ী। থ্রিফটি মানে কি? থ্রিফটি মানে হচ্ছে তোমার মিতব্যয়ী। থ্রিফটি মানে হচ্ছে তোমার মিতব্যয়ী। এরপরে হচ্ছে স্যানিটি। স্যানিটি মানে হচ্ছে তোমার বিচক্ষণ। স্যানিটি মানে কি? স্যানিটি মানে হচ্ছে তোমার বিচক্ষণ। এরপর হচ্ছে কনফ্লিক্ট। কনফ্লিক্ট মানে হচ্ছে তোমার যুদ্ধ। কনফ্লিক্ট মানে কি? যুদ্ধ। তাহলে হারমোনি মানে তো মিল, তাহলে হারমোনি তো সিনোনিম। বলছে কি? অ্যান্টোনিম। অ্যান্টোনিম খুঁজতে বের করতে বলছে। তাহলে অ্যান্টোনিম হচ্ছে তোমার এই যে কনফ্লিক্ট, যুদ্ধ। অর্থাৎ মিল বন্ধুত্ব। ঠিক আছে, মিল বা বন্ধুত্ব বলতে পারো, মিল বন্ধুত্ব, এর বিপরীত হচ্ছে তোমার কনফ্লিক্ট বা যুদ্ধ। আই হোপ তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরে হি ওয়াকড। আচ্ছা, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য স্ট্রিট উইথাউট লুকিং। ঠিক আছে, কোনো দিকে না তাকায় সে হচ্ছে রাস্তার দিকে চলতেছে। তাহলে রাস্তায় এরকম চলার ক্ষেত্রে আমরা কি বসাবো বলতো? ওয়ার্ক অ্যাক্রস। ঠিক আছে, সে অ্যাক্রস দ্য স্ট্রিট, সে রাস্তায় চলতেছে উইথাউট লুকিং, অর্থাৎ তাকানো ব্যতীত সে হচ্ছে রাস্তায় কি করতেছে? চলতেছে। ওয়ার্কড অ্যাক্রস। এরপরে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড মানে কি? এক্সপ্যান্ড মানে হচ্ছে সম্প্রসারিত। এক্সপ্যান্ড মানে সম্প্রসারিত। এক্সপ্যান্ড মিন্স সম্প্রসারিত, সম্প্রসারিত করা। তাহলে সম্প্রসারিত, ইনলার্জ মানে হচ্ছে সম্প্রসারিত, তারপর ইনক্রিজ সম্প্রসারিত মানে বৃদ্ধি করা, লেনদেন মানে হচ্ছে বৃদ্ধি করা। তাহলে এই যে শ্রিঙ্ক মানে সংকুচিত করা, সংকুচিত করা, শ্রিঙ্ক মানে হচ্ছে সংকুচিত করা, শ্রিঙ্ক সংকুচিত করা। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে তোমার বি, শ্রিঙ্ক মানে হচ্ছে তোমার সংকুচিত করা। শ্রিঙ্ক মিন্স সংকুচিত করা। ওকে, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে সঠিক সেন্টেন্সটা তোমাদেরকে বের করতে বলছে। হি সাজেস্টেড মি। আচ্ছা, সাবজাংটিভ মুড থেকে এই প্রশ্নটা এসেছে। সাবজাংটিভ, সাবজাংটিভ। ঠিক আছে, সাবজাংটিভ মুড, সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুড বিষয়টা কি? বিষয়টা একটু শর্টকাট বুঝো। সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবেই কিন্তু আমরা হচ্ছে যে কোনো একটা ভার্বের পরে দ্যাট বসাইলে এরপর আমরা আবার সাবজেক্ট বসাই, হ্যাঁ, দ্যাট কনজাংশন বসাইলে তারপর সাবজেক্ট বসাই, তারপর আমাদের টেন্স অনুযায়ী কিন্তু আমরা ভার্ব কিন্তু বসাতে পারি। বাট সাবজাংটিভ মুড যেগুলো আছে, ধরো এই যে অ্যাডভাইস, অ্যাডভাইস, তারপর হচ্ছে সাজেস্ট। ঠিক আছে, সাজেস্ট, তারপর হচ্ছে রিকমেন্ড, রিকমেন্ড। এই যে ভার্বগুলো আছে, এগুলো ভার্ব হিসেবে ব্যবহার হোক
অথবা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হোক, যেভাবেই ব্যবহার হোক না কেন, এরপরে যদি তোমার হচ্ছে দ্যাট থাকে, কি থাকে, এরপরে যদি দ্যাট ক্লাউজ থাকে, এরপরে তোমার যদি সাবজেক্ট বসাবা, সাবজেক্ট বসানোর পরে বা সাবজেক্ট বসালে এরপরে যে ভার্বটা বসবে সে ভার্বটা অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে। ভার্বটা কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। তাহলে দেখো হি সাজেস্টেড মি, ঠিক আছে, টু অ্যাপ্লাই। আচ্ছা, হি সাজেস্টেড দ্যাট আই অ্যাপ্লাই। আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু সাজেস্টেড দ্যাট আই অ্যাপ্লাই, এটা হচ্ছে হি সাজেস্টেড মি দ্যাট আই অ্যাপ্লাই, হি সাজেস্টেড টু মি। তাহলে দেখো ডি আর এ এই দুটো বাদ গেল, বাকি থাকতেছে বি আর সি। হি সাজেস্টেড দ্যাট আই অ্যাপ্লাই ফর দ্য জব, আর হচ্ছে হি সাজেস্টেড মি দ্যাট আই অ্যাপ্লাই ফর দ্য জব। তাহলে দেখো এখানে কিন্তু অবজেক্ট নেই, এখানে অবজেক্ট আছে। স্বাভাবিকভাবে যে এই সাজেস্টেড দ্যাট, এই যে সাবজেক্টিভ যে ওয়ার্ডগুলো আছে এগুলোর পর অবজেক্ট হয় না। সো রাইট অ্যান্সার হচ্ছে তোমার বি নাম্বারটা, হি সাজেস্টেড দ্যাট আই অ্যাপ্লাই ফর দ্য জব, হি সাজেস্টেড দ্যাট আই অ্যাপ্লাই ফর দ্য জব। এরপরে আসো তোমার 22 নাম্বারটা, আই কুড নট দ্য রিজন। আচ্ছা, এখানে তোমার এই যে কুড নট, এখানে তোমার ভার্ব আছে, তাহলে আই কুড নট রিজন ফর দিস ডিউটি, মানে কুড নট, এই এটার কারণটা আমি খুঁজতে চাচ্ছি না। তাহলে খুঁজার ইংলিশ কি বলতো? খুঁজার ইংলিশ হচ্ছে লুক আউট। লুক আউট মানে হচ্ছে খোঁজা, ঠিক আছে। আর লুক আউট মানে হচ্ছে আই কুড নট লুক আউট দ্য রিজন ফর দিস ডিলে। এই যে ডিলে আছে, এই ডিলে এর যে কারণটাই, সে কারণটা আমি হচ্ছে খুঁজতে চাচ্ছি না বা জানতে চাচ্ছি না। ওকে, এরপরে বাই দ্য টাইম। তাহলে এই দেখো যে স্বাভাবিকভাবে বাই দ্য টাইম, বাই দ্য টাইম যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখবা যে বাই দ্য টাইম যদি থাকে, বাই দ্য টাইম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে বাই দ্য টাইম থাকলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে ফিউচার পারফেক্ট, TURE, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্স হয়। কোন টেন্স হয়? ফিউচার পারফেক্ট টেন্স হয়। তাহলে বাই দ্য টাইম দে অ্যারাইভ, এই যে এটা হি উইল হ্যাভ লেফট, হি উইল হ্যাভ লেফট, ঠিক আছে। বাই দ্য টাইম দে অ্যারাইভ হি উইল হ্যাভ অ্যারাইভ লেফট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 24 নাম্বারটা, 24 নাম্বার, ঠিক আছে। 24 নাম্বারটা হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, দ্য অথরিটি রিকমেন্ডেড। তাহলে এই যে রিকমেন্ডেড আছে, তাই না? তাহলে রিকমেন্ডেড ওয়ারিং ফর্মাল ফর্মাল আচ্ছা অ্যাটেয়ার। তাহলে দেখো রিকমেন্ডেড এরপরে ভার্ব প্লাস আইএনজি ঠিক আছে। তাহলে দেখো আমাদের এটা প্যাসিভ করতে বলছে, তো প্যাসিভ যদি আমরা করি তাহলে ফর্মাল অ্যাটেয়ার শুড বি, এটা না, এরকম থাকলে তোমার সবসময় কি বসবে বলো তো? শুড বি বসবে। তাহলে দেখো the authority recommended for the wear for formal arrive, the authority recommended that formal attire should be on। আচ্ছা, এই যে দেখো ডি নাম্বারটা আর এ নাম্বারটা কিন্তু বাদ যাচ্ছে। তো এই যে এটা একটু এক্সেপশনাল, ঠিক আছে। যদি রিকমেন্ডেড থাকে, রিকমেন্ডেড এরপরে যদি তোমার ভার্ব প্লাস আইএনজি হয়, রিকমেন্ডেড এরপরে যদি ভার্ব প্লাস আইএনজি হয়, এরকম প্যাসিভকে যখন তোমরা করবা তখন ওই সাবজেক্টটা ঠিকই থাকবা। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এই যে সি নাম্বারটা, দা সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে রিকমেন্ডেড বসবে, তারপরে দ্যাট বসবে, তারপরে তোমার হচ্ছে এই যে ফর্মাল অ্যাটেয়ার যেটা আছে অবজেক্ট, ঠিক আছে। এই যে অবজেক্টটাকে হচ্ছে সাবজেক্টের জায়গায় পরিবর্তন করবা, তারপরে হচ্ছে শুড বসাবা, তারপরে হচ্ছে বি বসাবা। এটা হচ্ছে একটা স্ট্রাকচার, এটা হচ্ছে স্ট্রাকচার, এবং এই জিনিসটা হচ্ছে একটু এক্সেপশনাল, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে একটু এক্সেপশনাল, এই জিনিসটা হচ্ছে একটু মাথায় রাখবা। এটা একটু তোমার কি বলতো, এটা হচ্ছে একটু এক্সেপশনাল। আচ্ছা, এরপরে দ্য ফ্যামিলি সিমড দেয়ার নেইবার্স, তাদের নেইবারদেরকে মনে করে। হ্যাঁ, এইখানে তোমার এটা একটা ফ্রেজাল ভার্ব, এটা এইটা টেকেন অ্যাব্যাক, ঠিক আছে। এটা একটাই জাস্ট টেকেন অ্যাব্যাক, ঠিক আছে, টেকেন অ্যাব্যাক, ঠিক আছে। টেকেন অ্যাব্যাক, এটা জাস্ট একটাই কিন্তু তোমার হচ্ছে ফ্রেজাল আছে। সঠিক যে ফ্রেজালটা, সেই সঠিক ফ্রেজাল কিন্তু এই সি নাম্বারটা, টেকেন অ্যাব্যাক। ওকে, টেকেন অ্যাব্যাক। এরপরে 26 নাম্বার, দ্য নিউ অফার অফ দ্য জব ওয়াজ অ্যালিউরিং। হিয়ার ইজ দ্য অ্যালিউরিং। অ্যালিউরিং এটাও একটা ভোকাবুলারি থেকে এসেছে। অ্যালিউরিং মানে কি বলতো? এখানে অ্যালিউরিং মানে হচ্ছে তোমার এই যে টেম্পটিং। অ্যালিউরিং মানে হচ্ছে টেম্পটিং। অ্যালিউরিং মানে হচ্ছে তোমার টেম্পটিং, মানে একদম পুরো আশ্চর্যজনক। আশ্চর্যজনক বুঝতে আমরা কি বসে? অ্যালিউরিং বসে। অর্ডিনারি মানে তো সাধারণ, আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, তারপরে ডিসঅ্যাপয়েন্টিং মানে হচ্ছে খারাপ, এইরকম কিন্তু কিছুই না, এখানে টেম্পটিং অর্থ। এরপরে 27 নাম্বার, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। এটাও দেখতেছে ডেফামেটরি। ডেফামেটরি তোমরা শোনো না, যে ডেফামেশন মানে হচ্ছে ক্ষতি করা, কারো রিপুটেশনকে নষ্ট করা, এটা হচ্ছে তোমার ডেফামেটরি, ঠিক আছে, ক্ষতি। এই ডেফামেটরির সিনোনিম হচ্ছে তোমার এই যে স্ক্যান্ডালাস, ঠিক আছে। আর এই যে লাউডেটরি, তারপর হচ্ছে কমপ্লিমেন্টারি, এই দুটোর অর্থ হচ্ছে তোমার কি বলতো? এই দুটোর অর্থ হচ্ছে তোমার প্রশংসা, এই দুটোর অর্থ হচ্ছে তোমার প্রশংসা। আর এই যে ভিক্টোরিয়াস মানে হচ্ছে তোমার বিজয়, ভিক্টোরিয়া মানে হচ্ছে তোমার বিজয় সম্পর্কিত। আর এই যে স্ক্যান্ডালাস আর ডেফামেটরি মানে হচ্ছে তোমার কি করা? ক্ষতি করা বা হচ্ছে দুর্নাম দেওয়া। ক্ষতি বা হচ্ছে তোমার দুর্নাম, ক্ষতি বা কি বলতো? ক্ষতি বা হচ্ছে তোমার দুর্নাম দেওয়া। এরপরে হি ইজ অ্যালার্জিক। এই অ্যালার্জিক এরপরে সবসময় কি বসে? অ্যালার্জিক এরপরে টু বসে। অ্যালার্জিক টু, হি ইজ অ্যালার্জিক টু পোলেন। আচ্ছা, অ্যালার্জিক টু। এরপরে 29 নাম্বার,
দে মেট হিম, তাহলে দেখো এই যে একটু আমরা দেখলাম কাজেটিভ ভার্ব মেটের পরে সবসময় কি বসে, V1 বসে, তাহলে V1 কোনটা, এই যে এটা, হ্যাঁ, রিপিট দ্য এন্টায়ার স্পিচ, দে মেট হিম রিপিট দ্য স্পিচ। এরপরে ইফ ইউ হ্যাড, আচ্ছা ইফ কন্ডিশনাল থেকে এসেছে, তাহলে ইফ এর পরে কতবার যে তোমাদেরকে বলা হয়েছে, আমার ক্লাসগুলোতে আমি কিন্তু বারবার তোমাদেরকে বলতাম যে ইফ ইউ হ্যাড ফলোড, তাহলে এই যে হ্যাড আছে, হ্যাডের পরে ফলোড অর্থাৎ পাস্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট যদি হ্যাড প্লাস ভার্ব 3 থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে উড, তারপর হচ্ছে হ্যাভ, এরপর হচ্ছে ভার্ব 3, তাহলে সঠিক অ্যান্সার কোনটা, সঠিক অ্যান্সার হচ্ছে ডি। এখন যেহেতু নেগেটিভ এই কারণে নট হয়েছে। 31 নাম্বার ইয়োর ইনস্ট্রাকশন, ঠিক আছে, তাহলে ইন অ্যাকর্ডেন্স উইথ, এটার সাথে কিন্তু অর্থটা মিলে যায়, অর্থাৎ ইন অ্যাকর্ডেন্স উইথ ইউর ইনস্ট্রাকশন, তোমার ইনস্ট্রাকশনের কারণে উই হ্যাভ ক্লোজড ইয়োর ব্যাংক অ্যাকাউন্ট, তোমার মানে সমঝোতার ভিত্তিতে তোমার ব্যাংক অ্যাকাউন্টটাকে কি করা হয়েছে, তোমার ব্যাংক অ্যাকাউন্টটাকে ক্লোজ করা হয়েছে। এরপরে 32 নাম্বার ইন ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামারের মধ্যে এই যে ফরমেশন অফ আ সেন্টেন্স, একটা সেন্টেন্সকে নিয়ে কাজ করে হচ্ছে সিনট্যাক্স, সেন্টেন্স নিয়ে কাজ করে কে, সিনট্যাক্স। এরপর হচ্ছে মরফোলজি, যেটা এটা হচ্ছে তোমার ওয়ার্ড নিয়ে কাজ করে, মরফোলজি কি নিয়ে কাজ করে, মরফোলজি হচ্ছে তোমার ওয়ার্ড নিয়ে কাজ করে, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট থেকে এসেছে। সিমান্টিক্স যেটা, এটা হচ্ছে তোমার মিনিং নিয়ে কাজ করে, সিমান্টিক্স কি নিয়ে কাজ করে, এটা হচ্ছে তোমার মিনিং নিয়ে কাজ করে। আর এই ইটিমোলজি এটা তোমার হচ্ছে তোমার লিটারেচার নিয়ে কাজ করে, ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে তোমার সিনট্যাক্স, সঠিক অ্যান্সার হচ্ছে সিনট্যাক্স। এরপর একটা প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজের আগে তোমরা হচ্ছে এই মিনিংটা পড়বা, প্যাসেজের আগে। আচ্ছা আমরা প্যাসেজটা একটু পড়ি দেখি, যে আগে তোমরা হচ্ছে ইয়াটা পড়বা, বাট আমি তোমাদেরকে আগে প্যাসেজটাই পড়াই। মাইগ্রেশন রেফার্স টু দ্য মুভমেন্ট অফ পিপল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটাকে আমরা কি বলি, মাইগ্রেশন বলি। অফেন ড্রাইভেন বাই ফ্যাক্টর সাচ অ্যাজ কনফ্লিক্ট, তারপরে ইকোনমিক হার্ডশিপ, অর্থাৎ অর্থনৈতিক কষ্ট যদি কেউ থাকে, অর সার্চ অফ বেটার লিভিং কন্ডিশন, ভালো জায়গায় বসবাসের জন্য যদি কেউ যায়, সেক্ষেত্রে আমরা এই মাইগ্রেশনটা করা হয়। দ্য রোহিঙ্গা ক্রাইসিস ইজ আ কি এক্সাম্পল অফ ফোর্সড মাইগ্রেশন, ফোর্সড মাইগ্রেশন মানে হচ্ছে জোর করে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয়েছে, এর একটা বিশাল বড় এক্সাম্পল হচ্ছে রোহিঙ্গা। ড্রাইভেন বাই মিলিটারি পারসিকিউশন, এই যে মিলিটারির যে নির্যাতন, মিলিটারি পারসিকিউশনের মাধ্যমে তাদেরকে মায়ানমার থেকে পাঠানো হয়েছে। মেনি ফ্লাইট টু বাংলাদেশ, অনেকেই বাংলাদেশে এসেছে, সেটিং ইন কক্সবাজার ক্যাম্প, কক্সবাজার ক্যাম্পে তারা থাকতেছে। ডিসপাইট ইন্টারন্যাশনাল সাপোর্টস দে ফেস দেয়ার কন্ডিশনস অ্যান্ড আনসার্টেন ফিউচার, তারা একটা অনিশ্চিত ফিউচারের মধ্যে কিন্তু আছে। দ্য অনলি হোপ দ্য and dignified return Myanmar, but political instability, কিন্তু রাজনৈতিক যে অস্থিরতা makes repetition তাদের যে বারংবার যে বিট চ্যালেঞ্জিং, এটা একটা চ্যালেঞ্জিং হয়ে গেছে তাদেরকে আবার ফেরত পাঠানো। ইন্টারন্যাশনাল pressure and assistance thus here is utterly necessary in searching their rights and ensuring the humanitarian resolution, অর্থাৎ আন্তর্জাতিক যে সাহায্য এটা অনেক বেশি কি দরকার আছে এটার জন্য। দ্য ইউএন সেক্রেটারি অ্যান্ড চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ, আচ্ছা এগুলো তো পারবা, সলিডারিটি এটার সাথে একমত পোষণ করেছে। প্রায় প্রায় ১১,০০০ লক্ষ রিফিউজি কিন্তু বর্তমান ক্যাম্পে আছে। এখন চলো আমরা অ্যান্সার গুলো করি, তোমরা এগুলো জাস্ট, এটা অনেক সহজ ছিল, তোমরা পড়লেই বুঝতে পারবে, আমি তো তোমাদেরকে ধরে দিলাম। হুইচ ফ্যাক্টর মোস্ট ডিরেক্টলি কন্ট্রিবিউটেড টু দ্য রোহিঙ্গা মাইগ্রেশন, রোহিঙ্গা মাইগ্রেশনের ক্ষেত্রে সব থেকে বেশি কোন জিনিসটা এখানে তোমার কাজ করেছে? এটা কি ইকোনমিক অপরচুনিটি? নো। ন্যাচারাল ডিজাস্টার? না, ন্যাচারাল কোনো ডিজাস্টার ছিল না। এই যে ভায়োলেট পারসিকিউশন এথনিক কনফ্লিক্ট বাই মায়ানমার, ইয়েস, এখানে কিন্তু তোমার ডিরেক্ট কিন্তু উল্লেখ করা ছিল এই যে পারসিকিউশন, ঠিক আছে, মিলিটারি পারসিকিউশনের মাধ্যমে কিন্তু আসলে এই মায়ানমারদেরকে পাঠানো হয়েছে। তারপরে হচ্ছে ডিজায়ার ফর বেটার হিউম্যান রাইটস, এটাও কিন্তু না, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। এরপরে 34 নাম্বারটা, হোয়াই ইজ ইন্টারন্যাশনাল প্রেশার ভাইটাল, মানে এটা কেন গুরুত্বপূর্ণ রোহিঙ্গা রিফিউজিদের জন্য এই যে ইন্টারন্যাশনাল প্রেশার, এটা কেন দরকার? কারণ তাদেরকে এই যে টু ফ্যাসিলিটেট দেয়ার রিসেটেলমেন্ট কান্ট্রিজ অফ মায়ানমার, তারপরে হচ্ছে না এই যে এটা দরকার হচ্ছে এইটা, এই যে টু ইনশিওর দ্যাট তাদেরকে যেন সেফলি যেন তাদেরকে হচ্ছে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে, সেফলি যেন নিয়ে যাওয়া যায়, এটা কিন্তু তোমার ডিরেক্ট প্যাসেজের মধ্যে উল্লেখ ছিল। লাস্ট প্রশ্ন আমাদের, ইন হোয়াট স্পেসিফিক লোকেশন ডু মেজরিটি অফ রোহিঙ্গা রিসাইড ইন বাংলাদেশ, বাংলাদেশের কোথায় আছে? বাংলাদেশের কক্সবাজারে আছে। তো এই তো আমাদের মোটামুটি যে ইয়াগুলো জিএসটির যে মোটামুটি 35টা প্রশ্ন 2024-25 সালে এসেছে সেটা আমরা সলভ করলাম। তো জিএসটির প্রশ্ন আমরা 24-25-এর এই পিডিএফটা তোমরা কিন্তু আমাদের এখানে ডিসক্রিপশন বক্সে যে বা ফার্স্ট কমেন্টে তোমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম লিঙ্কে তোমরা জয়েন হয়ে যাবা, সেইখানে কিন্তু তোমাদের এই যে প্রশ্ন যে সলভের যে পিডিএফটা, সেই পিডিএফটা আমরা প্রোভাইড করে থাকবো। এবং এখনো তোমরা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো আজকের মতো আমরা এখান থেকে শেষ করতেছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।